স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ পর্যায়ে। নির্বাচন কমিশন বলছে ফলাফল ঘোষণা হতে পারে সন্ধ্যা নাগাদ। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গ্রহণ শেষ হয় আর গণনা শুরু হয় ওই দিনই রাত 10টার দিকে। আর এরপর থেকে এই কার্যক্রম চলছেই। হাতে ভোট গোনা হচ্ছে আর এ কারণে সময় বেশি লাগছে। এদিকে এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন প্রার্থী ও শিক্ষার্থীরা। অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছে 5টি প্যানেল ও বেশ কয়েকজন স্বতন্ত্র শিক্ষার্থী। আর এছাড়া নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন 4 জন শিক্ষকও। আমার মনে হয় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তাহলে 11:30 সাথে একদম 4 ঘন্টা যোগ করি তাহলে 3:30টা বেজে যায়। তারপরে সেই রেজাল্টগুলিকে একসাথে করে কিছু সেখানে রেজাল্টকে ঘোষণা করার মতন করে প্রস্তুত করতে হয়, আরও কিছু সময় লাগবে। এই সেই মিলে আশা করি সন্ধ্যা হওয়ার আগেই আমরা রেজাল্ট ঘোষণা করতে পারবো। জাকসু নির্বাচন নিয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। আমরা শুরুতেই যাব আরিফুল ইসলামের কাছে। আরিফ, ভোট গণনা শুরু হওয়ার পর কেটে গেছে প্রায় 52 ঘন্টা। ফলাফল ঘোষণা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। নাফিসা, আপনাকে ধন্যবাদ। আমি এখন সিনেট ভবনের সামনে রয়েছি। আর সবচেয়ে আশার বাণী হচ্ছে যে 21টি কেন্দ্রের মধ্যে 20টির গণনা সম্পন্ন হয়েছে আর 1টির গণনা এখন চলমান রয়েছে। আর আপনি জানেন যে 52 ঘন্টা যাবৎ কিন্তু এই 21টি হলের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের ভোট গণনা চলছে এই সিনেট যে ভবন রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানেই। আর এখন পর্যন্ত যে 20টির গণনা হয়েছে, আমরা জানতে চেয়েছিলাম যে এর কোন প্রার্থী কত ভোট পেয়েছেন। তো এখান থেকে যারা কর্তৃপক্ষ ছিলেন তারা বলছিলেন যে আর একটি যেহেতু বাকি আছে সেটি শেষ হওয়ার পর সবগুলো একেবারে যোগ করে চূড়ান্ত ফলাফলটা তারা জানাবেন। তো সেই বিষয়টিও আমরা জানার চেষ্টা করেছিলাম যে কখন নাগাদ মূলত আপনারা চূড়ান্ত ফলাফল দিতে পারবেন। তো এই কর্তৃপক্ষ আমাদের বলছে যে নির্বাচন কমিশন তারা বলছে যে সন্ধ্যা নাগাদ, হয়তো সন্ধ্যার মধ্যে আর কি আজকের যে দীর্ঘ প্রতীক্ষার পর এই যে ভোট গণনা শেষ হবে এবং ফলাফল সন্ধ্যার দিকে তারা চূড়ান্ত ফলাফল জানাতে পারবেন, এমনটা বলছেন। আর আপনি জানেন যে 33 বছর পর কিন্তু এই জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আর সেই সাথে এই ভোট গ্রহণকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্ন নাটকীয়তা দেখেছি আমরা গত বৃহস্পতিবার থেকেই। তো এখন পর্যন্ত কিন্তু যে পরিবেশ বা এখন যে ভোট গণনার কাজ, একটি কেন্দ্রের ভোট গণনা বাকি বা শেষ হলেই কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত যে ভোট গণনার যে ফলাফল বা চূড়ান্ত ফলাফল আমরা পাবো। এই ছিল আমার কাছে। আমাদের আরেক সহকর্মী আছেন সিনেট ভবনের যে গণনা কেন্দ্র বা গণনার মধ্যে, সেখানে পর্যবেক্ষণও আছেন। শাওন, আপনি জানাবেন যে সেখানে গণনার বা এখন কি অবস্থা চলতেছে, সবশেষ পরিস্থিতি কি? আপনি যেমনটি বলছিলেন যে 20টি কেন্দ্রের ভোট গণনা ইতিমধ্যে শেষ। হ্যাঁ, বিষয়টি আসলে তাই। সর্বশেষ যে কেন্দ্র রবীন্দ্রনাথ হল কেন্দ্র, সেই কেন্দ্রের ভোট গণনা এখন চলছে। আমরা যতদূর জানতে পেরেছি এই হলে 261টি ভোট কাস্ট হয়েছিল। তো সেই 61টি ভোট আসলে গণনার জন্য খুব বেশি সময় হয়তো প্রয়োজন হবে না। ঘন্টা দেড়েকের মধ্যে এই ভোটগুলো গণনার প্রক্রিয়া শেষ করা সম্ভব বলে আমাদের কাছে মনে হচ্ছে। তো এরপরেই আসলে কিন্তু যে চূড়ান্ত ফলাফল ঘোষণার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা শুরু হবে। অর্থাৎ এই যে 21টি হলের মূল যে ছাত্র সংসদ, কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেই কেন্দ্রীয় ছাত্র সংসদের যে 21টি হলের যে ভোটগুলো রয়েছে সেই ভোটগুলো সব একসাথে করে তারপরে কিন্তু আসলে চূড়ান্ত ফলাফলটা ঘোষণা করা হবে। এই বিষয়ে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান তিনি কথা বলছেন। তিনি বলেছেন যে 3টার মধ্যে যদি আসলে এই যে ভোটগুলো গণনার প্রক্রিয়া সম্পন্ন করা যায়, সেক্ষেত্রে সন্ধ্যার মধ্যে হয়তো চূড়ান্ত ফলাফল ঘোষণা করা যাবে, এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন। আমি যদি দেখাই যে আপনাকে যে এই যে সর্বশেষ প্রক্রিয়া কিন্তু চলছে ভোট গণনার, যে রবীন্দ্রনাথ হলের যে হলটির যে ভোট গণনার প্রক্রিয়া চলছে আমরা দেখতে পাচ্ছি। তো এই প্রক্রিয়াটি শেষ হলেই দেখা যায় আসলে চূড়ান্ত যে ভোট গণনার ফল প্রকাশের যে প্রক্রিয়াটা সেটি আসলে শুরু হবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। আমাদের আরেকজন সহকর্মী নাজমুল আছেন অন্য প্রান্তে, আমরা চলে যাব তার কাছে। নাজমুল।
শাওন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন, যেখানে নির্বাচনের যে ফলাফল গণনা করা হচ্ছে সেইখানে, এবং আমরা দেখেছি যে এখন কিন্তু এই মুহূর্তে আসলে 21 নম্বর যে মানে হল, সেই হলের গণনা প্রায় শেষ হয়েছে এবং সে কথাই ভিতর থেকে জানাচ্ছিলেন। এবং এখানে কিন্তু যে ফলাফলের যে অপেক্ষায় দেখছেন যে এখানকার যারা প্রার্থী তারা কিন্তু এখানে অপেক্ষা করছে, এবং তারা গত শুক্রবার রাত থেকেই কিন্তু এভাবেই আসলে তারা এখানে অপেক্ষা করছে এবং সময় দিচ্ছেন। এবং আমরা একটু একজনের সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে। এখানে যে আপনি ফলাফলের জন্য অপেক্ষা করছেন, কেন অপেক্ষা করছেন? আমরা 11 তারিখে সুষ্ঠুভাবে জাকসু নির্বাচন হয়েছে, কিন্তু 48 ঘন্টা পার হয়ে গিয়েছে। প্রশাসন একবার বলে যে দুপুরে দিবে, তারপর দিন বলতেছে বিকালে দিবে, এরপরে চলে গেল যে পরের দিন দিবে। আজকে বিকালে দেওয়ার কথা, দুপুরে দেওয়ার কথা ছিল, সেটা আবার সন্ধ্যায় চলে গিয়েছে। মানে আমরা আসলে বসে আছি যে আসলে কখন দিবে, এই আশে আমরা সবাই বসে আছি। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন যে এখানকার যারা অফিসাররা রয়েছেন, নির্বাচন কর্মকর্তারা রয়েছেন, তাদের আসলে গাফিলতির কথাই আসলে বলছিলেন, সরাসরি সেই কথাই আসলে বলছেন। এবং আমরা যদি একটু এখানকার যে নির্বাচনের যেখানে গণনা করা হচ্ছে শেষ মুহূর্তের যে অবস্থা আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম যে এখানকার অবস্থা এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে, যদি আপনাদেরকে শেষ মুহূর্তের যে গণনার যে কার্যক্রম সেটা কিন্তু শেষ হয়েছে এবং সেটাই কিন্তু আমরা এখন দেখাচ্ছি। এবং সেই ফলাফল কিন্তু তারা বলছেন যে ফলাফল ঘোষণা করবেন, এবং ফলাফলের কথা আসলে বলা হচ্ছিল যে সন্ধ্যার মধ্যেই কিন্তু তারা বলছেন যে ফলাফল দেবেন, এবং এই যে ফলাফলের যে প্রস্তুত সেটা করা হচ্ছে। এবং এর মধ্যে কিন্তু জরুরি একটি মিটিং ডাকবেন, এবং মিটিং করেই কিন্তু আসলে ফলাফলের যে প্রস্তুতি আমরা যদি আপনাদের একদম দেখানোর চেষ্টা করছি। এই যে জায়গাটা একদম প্রক্রিয়া, সমস্ত কিন্তু প্রক্রিয়া, গণনার যে প্রক্রিয়া সবই কিন্তু আসলে শেষ করা হয়েছে, এবং চূড়ান্ত যে ফলাফল সেগুলো কিন্তু রেডি করছেন। সেই বিষয় নিয়ে আসলে এখন সর্বশেষ যে কাজটি তারা করছিলেন, এবং নির্বাচন কমিশনার কিন্তু সবগুলো আসলে এখান থেকেই মনিটরিং করছেন। এর মধ্যে তারা বলছেন যে সব ধরনের প্রস্তুতি শেষ করেই কিন্তু তারা ফলাফল ঘোষণা করা হবে। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের ফলাফল এবং গণনার সর্বশেষ তথ্য। নাজমুল, শাওন এবং আরিফ, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, গুলশানে একটি সেমিনারে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রবর্তন করতে হবে এবং সেই সমস্ত সংস্কৃতির চর্চা মধ্য দিয়ে বাংলাদেশে পুনরায় ফেসিবাদী রাজনৈতিক সংস্কৃতি, অপসংস্কৃতি যাতে বিলুপ্ত হয় সেইটার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে। তবে এই সংগ্রাম একদিনে শেষ হবে না। ওভারনাইট কোনো কালচারকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়, তবে শুরু করা সম্ভব। এবং সেই রাজনৈতিক সংস্কৃতির প্রচলনের মধ্য দিয়েই, প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। যেমন আমরা প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকবে, মতভিন্নতা থাকবে, এবং রাজনৈতিক আদর্শভিত্তিক, কৌশলভিত্তিক, নির্বাচনী কৌশলভিত্তিক বিভিন্ন রকমের বক্তৃতা বিবৃতি থাকবে। সেটার বিষয়ে আমাদেরকে সহনশীল হতে হবে, সহানুভূতি এবং পরস্পর সহমর্মিতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সেটা আমরা আমাদের নিজস্ব বক্তব্য দিয়ে সেটাকে আমরা ফেস করব। এটাই হচ্ছে ডেমোক্রেটিক কালচার। আমরা সেটা আমাদের নিজেদের পক্ষ থেকে এবং অন্যান্য দলের পক্ষ থেকে আমরা সেই প্র্যাকটিসটা দেখছি। কিন্তু এখানে আরেকজন সিনিয়র পলিটিশিয়ান বলে গেলেন যে আমরা ঈশান কোণে ম্যাগ দেখছি। আমি কিন্তু ঈশান কোণে কোনো ম্যাগ দেখতে পাই না, কারণ বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার এবং আমাদের যে নির্বাচনী হিস্ট্রি, এগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, এখান থেকে আমরা ওভারনাইট বৈপ্লবিক পরিবর্তন আশা করাটাই হচ্ছে আমাদের জন্য অতিরিক্ত আশা করা। জাকসুতে এখনও ফলাফল ঘোষণা না হওয়ায় হতাশ জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেছেন, এতে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই সনদের বাস্তবায়ন, নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র শীর্ষক সংলাপে একথা বলেন তিনি। দাবি জানান, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন, শাপলা চত্বরে হত্যার বিচার এবং নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির। বলেন, কোনো দলের স্বার্থে নয়, বরং দেশ ও মানুষের স্বার্থে কাজ করতে চায় তার দল। নির্বাচন হয়ে গেল,
3 দিন পার হচ্ছে, একটা রেজাল্ট দিতে পারতেছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 39,000 প্লাসের বোর্ড গণনা রেজাল্ট দিয়ে দিতে পারলো, আর এখানে 11,000 প্লাস ভোট 8,000 কাস্ট হয়েছে, এইটা রেজাল্ট দিতে পারতেছে না। জাকসু নির্বাচনের রেজাল্ট যদি 3 দিনে না হয়, জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হবে, এই নিশ্চয়তা আমরা কিভাবে পাই? রাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে রবিবার, আর এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এর আগে 320 জনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে 259 জন কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী এবং 61 জন সিনেট সদস্য প্রার্থী। প্রাথমিক তালিকায় ভিপি পদে 20 জন, জিএস পদে 14 জন, এজিএস পদে 16 প্রার্থীর নাম প্রকাশ করা হয়। নির্বাচন অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর। ডাকসু এবং জাকসু নির্বাচনে বিশৃঙ্খলা এবং স্বচ্ছ ব্যালট বক্স না থাকায় উদ্বিগ্ন এখন রাকসুর প্রার্থীরা। তারা জানান, বারবার বললেও নির্বাচন কমিশন স্বচ্ছ ব্যালট বক্সের ব্যবস্থা করছে না। তবে নির্বাচন কমিশনের দাবি, তফসিল অনুযায়ী স্বচ্ছ ব্যালট বক্স না থাকলেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থাই নিয়েছে কমিশন। মতিউর মর্তুজার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। একদিকে স্বচ্ছ ব্যালট বাক্স না থাকায় কারচুপি হওয়ার আশঙ্কা, অন্যদিকে প্রার্থী তালিকায় নামের সিরিয়াল নিয়ে অনিশ্চয়তা। এর সাথে যোগ হয়েছে ডাকসু ও জাকসু নির্বাচনের বিশৃঙ্খলার প্রভাব পড়ার আতঙ্ক। সেই সাথে বাড়ছে সাইবার বুলিং এর অভিযোগ। সব মিলিয়ে কোনোভাবেই যেন স্বস্তির শ্বাস নিতে পারছেন না রাকসু নির্বাচনের প্রার্থীরা। তাদের দাবি, নির্বাচন কমিশনের অদূরদর্শিতা ও দায়সারা পদক্ষেপের কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হচ্ছে না। ডাকসুতে এবং জাকসুতে কিন্তু অনেক আসলে অসঙ্গতি আমরা দেখেছি, তো আমাদের কিন্তু একটা আশঙ্কা থেকেই যায় যে রাকসুতেও আসলে এটা ঘটতে পারে। স্বচ্ছ ব্যালট বাক্স, তো এই অস্বচ্ছ ব্যালট বাক্স মানেই নির্বাচনে অস্বচ্ছ প্রক্রিয়া। ব্যালট পেপার দেওয়ার ক্ষেত্রে যে নামের সিরিয়ালটা, সেটা যেন স্বতন্ত্র প্রার্থীদের আগে আসে এবং যারা দলীয় এবং প্যানেলভুক্ত আছে তাদেরটা যেন পরে আসে। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, তবে তার বাস্তবায়ন কিন্তু আমরা এখনো দেখিনি। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ না থাকা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন ভোটাররাও। জাহাঙ্গীরনগরে ছাত্র দলের প্যানেল কিংবা আরো কয়েকটা বামপন্থী প্যানেলগুলা ভোট বর্জন করেছে। সেই ক্ষেত্রে সংখ্যা এখানেও থেকেই যায় যে আসলে এখানেও এরকম একটা পরিস্থিতি তৈরি হইতে পারে। রাকসুতে যেন নিজের ভোটটা যোগ্য প্রার্থীকে দিতে পারি। তবে তফসিল অনুযায়ী স্বচ্ছ ব্যালট বাক্স রাখা সম্ভব না হলেও সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি আছে বলে দাবি নির্বাচন কমিশনের। বক্স যদি স্বচ্ছ হয়, সেক্ষেত্রে সমস্যার যেটা দেখা দিবে সেটা হলো বাইরে থেকে এটা দেখা যাবে যে কে কোথায় ভোট দিয়েছে। সেইটা রোধ করার জন্য আসলে এটা স্বচ্ছ করা যাচ্ছে না। পূর্ণাঙ্গ প্যানেল হলে এটা লটারি হবে, লটারির মাধ্যমে যে প্যানেলটা আগে যাবে সেই প্যানেল যেভাবে পাবে। যদি প্যানেল পূর্ণাঙ্গ না হয় তাহলে সেটি পূর্ণাঙ্গ প্যানেলের পরে যাবে। সব পক্ষের সহযোগিতায় সকল বাধা বিপত্তি পেরিয়ে শান্তিপূর্ণ পরিবেশে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী মতিউর মর্তুজা। যুক্ত হব মতিউরের সঙ্গে। মতিউর মর্তুজা, জানাবেন, স্বচ্ছ ব্যালট বক্স না থাকায় যে উদ্বেগ তৈরি হয়েছে, প্রশাসন এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিচ্ছে কিনা? নাফিসা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন। ইতিমধ্যে কিন্তু 3 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং আজকে বিকেল 4টা পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে হয়তো আরও অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। আমরা একজন প্রার্থীর সঙ্গে কথা বলি যে মনোনয়নপত্র আপনি প্রত্যাহার করেছেন কিনা। জি, আমি সিফাত স্বতন্ত্র থেকে 2টো পদে ফর্ম উঠাইছিলাম। একটা আপনার সিনেট সদস্য, একটা কার্যনির্বাহী সদস্য। তো তখন দেখলাম যে হ্যাঁ, কার্যনির্বাহী জায়গা থেকে কাজ করার থেকে সিনেটের জায়গা থেকে কাজ করা ছাত্রদের জন্য আরও বেশি হেল্পফুল হবে এবং আমাদের ক্যাম্পাসে যে পেশিশক্তি বা আধিপত্যবাদ বিস্তারের যে জায়গাটা, সেইখানে হয়তো আমি সংকুচিত করে তুলতে পারবো এবং সেইখানে ছাত্রদের যে অধিকারটা, ন্যায্য অধিকারটা, সেটা আমি আদায় করতে পারবো। যার জন্য আমার এই সিদ্ধান্ত, আমি সিনেট থেকে আমি নির্বাচন করতেছি। ধন্যবাদ আপনাকে। উনি একটি পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলি যে স্বচ্ছ ব্যালট বক্স নিয়ে আসলে আপনাদের কি অভিযোগ, যে স্বচ্ছ ব্যালট বক্স দেওয়ার দাবি জানাচ্ছেন কিনা?
হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা পূর্বে থেকেই বলে আসছি যে ডাকসু এবং জাকসুতে যে জিনিসটা আমরা দেখছি অস্বচ্ছ ব্যালট পেপারে যে ভোট প্রদান, সেটা যেন রাবিতে পুনরাবৃত্তি না হয় আমরা জোর দাবি জানিয়েছি। এবং আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে রাকসু নির্বাচন কমিশনের কাছে একটা লিখিত দরখাস্ত দিয়েছি যে যেন নির্বাচন ব্যালট বাক্সের যে ব্যাপারটা সেখানে যেন স্বচ্ছ ব্যালট বাক্স হয়। এটি অবশ্যই একটা নির্বাচনের স্বচ্ছতা প্রমাণ করে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে তারা স্বচ্ছ ব্যালট বক্স চান নির্বাচনে স্বচ্ছতার জায়গা নিশ্চিত করার জন্য। এর পাশাপাশি কিন্তু প্রার্থীদের ব্যয়ের সর্বোচ্চ সীমা না থাকা নিয়ে অভিযোগ রয়েছে সাইবার বুলিং নিয়ে অভিযোগ। প্রার্থীরা বলছেন যে সাইবার বুলিং প্রতিরোধ করতে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন। এর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের নামের ব্যালট লিস্টে নামের যে সিরিয়াল সেটি নিয়েও কিন্তু আপত্তি জানিয়েছেন একাধিক প্রার্থী। সব মিলিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশাতে সুষ্ঠু নির্বাচন হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ নাফিসা। দেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যে চূড়ান্ত অসহিষ্ণুতা দেখা দিয়েছে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার রাজধানী গুলশানের একটি হোটেলে এক গোল টেবিল আলোচনায় এই কথা বলেছেন তিনি। অনুষ্ঠানে একটি জরিপ প্রকাশ করেছে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। সেখানে দেখা গেছে নির্বাচনের না ভোটের সুযোগ চান প্রায় ৭৮% মানুষ। আলোচনায় রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ছাড়াও যোগ দেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। নানা প্রশ্নে বিভক্তি বিভাজন প্রতিদিন বাড়ছে, ইঙ্গিতটা খুব খারাপ। ইলেকশন যদি স্থগিত হয়, যদি পণ্ড হয়ে যায়, এমনকি ফ্যাসিবাদী শক্তি বাদ দেন, অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে শক্তিগুলোর মধ্যে ভাগ বিভাজন হিংসা এটা বাড়বে এবং এটা রাজপথে একটা সহিংস বিরোধ বৈরিতাও এটা পর্যবেসিত হবে, ঝুঁকিটা বাড়বে, আশঙ্কাটা বাড়বে। একটু হিসাবের মধ্যে এগুলোকে নেওয়া দরকার। ক্ষমতায় এলে ক্যাডার পেশায় বৈষম্য নিরসন এবং সমুন্নত করতে প্রয়োজনীয় সবই করবে বিএনপি, বলেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার সকালে রাজধানীর কেআইবিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এই বিএনপি নেতা বলেন, ক্যাডারদের আগ্রাসী হয়ে ওঠার পেছনে রাজনীতিবিদদের হাত রয়েছে, তবে রাজনীতিবিদদের ওপর সব দোষ চাপানো যাবে না। আর জন আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিসের যে পরামর্শগুলো আপনারা দিয়েছেন, এখানে যেগুলো আছে সেগুলোর সঙ্গে দ্বিমত করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। সুতরাং এই সব কিছুর মধ্যে মূল যে পেশায় আপনারা আছেন, এই পেশাগুলো অত্যন্ত মহৎ পেশা। এই পেশাকে আরও সমুন্নত করার জন্যে এবং জনকল্যাণে এটাকে আরও বেশি নিয়োজিত করার জন্য যেখানে যেটুকু করার সেটা আমরা করব ইনশাআল্লাহ। পুলিশের সাবেক ডিআইজি AK নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তদন্ত সংক্রান্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। নাহিদুল ইসলাম মেহেরপুর জেলা জামায়াতে ইসলামের সাবেক আমির মরহুম সমীর উদ্দিনের বড় ছেলে ও জামাত নেতা তারেক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যা মামলার মূল আসামি। গত ১১ বছরে ৬২,৬১৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৬,৬৯০ জন, আহত ১,৫৩,২৫৭ জন, এমন জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। সড়কে উন্নত গণপরিবহনের ব্যবহার সহ সুপরিকল্পিত নগর ব্যবস্থা প্রণয়নের দাবি জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার পরিবহন খাতকে সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করেনি, তাই সব রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নগর পরিকল্পনার সুনির্দিষ্ট নীতিমালা থাকতে হবে। তিনি বলেছেন, প্রতিদিন যানজটে কেবল রাজধানীতেই ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যার আর্থিক ক্ষতি ৯৮,০০০ কোটি টাকা। এত বড় একটা মানুষের সংকট, যেটা একটা যুদ্ধের চেয়ে বেশি, এই সমস্যা সমাধানের জন্য তারা এটা রাজনৈতিক ইশতেহারে এই জিনিসটা এখানে নিয়ে আসুক। আমরা বিবেচনা করি কোন দল কি আমাদেরকে দেবে, সুযোগ সুবিধা দেবে, কার কাছ থেকে নিরাপদ সড়ক পাবো, কার কাছ থেকে সড়কের যাতায়াতের ভোগান্তি থেকে আমরা মুক্তি পাবো। ৯০ দিনের তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে পারলে অন্তর্বর্তী সরকার কেন এখনো নির্বাচন দিতে পারছে না জানতে চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার করতে গিয়ে এখন কুসংস্কারের দিকে এগোচ্ছে।
দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থানের কারণে মবের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আর অন্তর্বর্তীকালীন সরকার তো সংস্কার গান গাইতে গাইতে অনেক কুসংস্কারে পরিণত করে ফেলছে। হায়ার করে বিদেশ থেকেও আনা হয়েছে, বুদ্ধিমান লোক আনা হয়েছে, আর এত বুদ্ধিমান একখানে বসলে যা হয় তাই হইতেছে। যদি নিঃস্বার্থভাবে গণতন্ত্র উপহার দিতে চান, দেশকে একটা জায়গা আনতে চান, তাহলে আগে নিজেদের স্বার্থটাকে ত্যাগ করে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500তম মাউলিদ সেলিব্রেশন করেছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন পরিষদ। শনিবার সকালে এই আয়োজনে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশো মানুষ অংশ নেন। আল্লাহর প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন, তার জীবনের উপর আলোচনা করেন তারা। এছাড়া মদিনা রাষ্ট্র গঠনে নবীজির রাজনৈতিক দূরদর্শিতামূলক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। কুষ্টিয়ায় সরকারি প্রণোদনার পেঁয়াজ বীজ বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে। নিম্নমানের পেঁয়াজ বীজ বপন করে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, নিম্নমানের এই বীজ দিয়ে লোপাট করা হচ্ছে বরাদ্দের মোটা অঙ্কের অর্থ। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাহতাবুদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। 2024-25 অর্থবছরে কুষ্টিয়ার 6 উপজেলার 4000 কৃষকের মাঝে বিতরণ করা হয় গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ। তবে সরকারি প্রণোদনার এসব বীজ নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে। কৃষকের অভিযোগ, বিতরণকৃত বীজের প্যাকেটের গায়ে নেই মূল্য তালিকা ও মেয়াদোত্তীর্ণের তারিখ। ঠিকাদারের নাম থাকলেও নেই প্রতিষ্ঠানের ঠিকানাও। এসব বীজ বপন করে চরম ক্ষতির মুখে পড়েছেন তারা। নিম্নমানের এসব বীজ দিয়ে বরাদ্দের টাকা হরিলুট করা হচ্ছে। বীজ দিছিল, অফিস থেকে দিছিল, আমরা ওই বীজ দিছিলাম, কিন্তু ওই চারাটা বেরোনোর পরে মারা গেছিল। দানা দেওয়া হয়েছিল, দানাটা দেওয়ার পর দানাটা বেরোয়নি। প্যাকেটের গায়ে মূল্য তালিকা ও সরবরাহকৃত প্রতিষ্ঠানের ঠিকানা থাকা উচিত বলে মনে করেন বীজ ব্যবসায়ীরা। বীজের উৎপাদন তারিখ, তারপরে ডেট অফ এক্সপায়ার, তারপরে প্রতি প্যাকেটের গায়ে আছে বীজের মূল্য, এগুলো আছে, অবশ্যই বিধান আছে, এটা বীজ আইনেই আছে। অনিয়মের দায় নিতে নারাজ সরবরাহকারী প্রতিষ্ঠান, দায় চাপাচ্ছেন কৃষি কর্মকর্তাদের ঘাড়ে। এখানে আমার কোনো ভুল নাই, আমি যেরকম নির্দেশনা পেয়েছি আমি সেরকম তাদেরকে সরবরাহ দিয়েছি। অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তারা। আমরা সকল নিয়ম মেনে আমরা কাজ করেছি। গুণগত মান পরীক্ষা করার মাধ্যমে আমরা মাঠে দিয়েছি। সরকার যে মূল্য আমাদের জন্য বেঁধে দিয়েছে, এই কোয়ালিটি আসলে সেটি এরকমই। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা বীজ ক্রয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক। এই বিষয়টি আমার নলেজে নাই, ঠিক আছে। এক নম্বর কথা হচ্ছে, এটা যদি কেউ অভিযোগ করেন তাহলে এটা অবশ্যই তদন্ত করা হবে। এমন অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগী কৃষকের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় USTR এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্র্যান্ডন লিন্ড ঢাকায় আসছেন। 3 দিনের সফরে আগামীকাল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। বলা হচ্ছে, তার সফরে দুই দেশের মধ্যে শুল্ক বাধা কমানো, ডিজিটাল বাণিজ্য ও মার্কিন বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরির বিষয়গুলো গুরুত্ব পাবে। শিল্প খাতে টেকসই উন্নয়ন, শ্রমিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ প্রবেশাধিকারের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে লিঞ্চের বৈঠক হতে পারে। নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার দুপুরে এক বিবৃতিতে এই শুভেচ্ছা বার্তা দেন তিনি। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিশ্বাস করে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। দেশটিতে সাম্প্রতিক অস্থিরতায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ডক্টর ইউনুস। রাজধানী কাঠমান্ডু সহ নেপালের বিভিন্ন এলাকায় কারফিউ প্রত্যাহার করা হয়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার শপথের পরই পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। তার কার্যালয় ঘোষণা করে আগামী বছরের 5 মার্চ নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার পতনের 3 দিনের মাথায় নেপালে গঠিত হল অন্তর্বর্তী সরকার। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার রাতে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের কাছে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করলেন 73 বছর বয়সী সুশীলা। সুশীলার শপথ অনুষ্ঠান বর্জন করেন নেপালের সংসদের 2 কক্ষের প্রধানরা। এমন আবহেই নয়া প্রধানমন্ত্রীর সুপারিশে 275 আসনের সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। জানান আগামী বছরের 5 মার্চ পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এমনকি শনিবার প্রত্যাহার করা হয়েছে রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন অঞ্চলের কারফিউ। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশটির জনজীবন। এদিকে সংসদ ভেঙে দেয় প্রতিবাদ জানিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টি অব নেপাল। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির নিয়োগের প্রতিবাদও জানিয়েছে দলটি। এক বিবৃতিতে এর প্রতিবাদ জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক শঙ্কর পোখরেল। গেল মঙ্গলবার জেনজিদের তীব্র আন্দোলনের মুখে পতন হয় ওলি সরকারের। এতে এখন পর্যন্ত 50 জনের বেশি মানুষের প্রাণ গেছে। এরপরেই সুশীলা কার্কিকে সরকার প্রধান হিসেবে বেছে নেন জেনজিরা। 2016 সালে প্রথম নারী হিসেবে নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব নেন সুশীলা কার্কি। সুখ্যাতি অর্জন করেন দুর্নীতি বিরোধী কঠোর অবস্থানের জন্য। আসমা তুলি, নিউজ 24। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জোর সমর্থন জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার এই প্রস্তাবের পক্ষে সাধারণ পরিষদে ভোট দেয় 142টি দেশ। এটিকে লজ্জাজনক আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। আর এদিকে গাজায় হামলা আরও জোরদার করেছে দখলদার বাহিনী। গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ হারান 65 ফিলিস্তিনি। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে সমর্থন দেয় 142টি দেশ। বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র সহ 10টি দেশ। ভোটদানে বিরত ছিল 12টি দেশ। এ প্রস্তাবে ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় তৎপরতা আনার কথা বলা হয়েছে। অবশ্য সম্ভাব্য ওই রাষ্ট্রে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না বলেও জানানো হয়। তবুও নাখোশ ইসরায়েল। জাতিসংঘের সমর্থনকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে নেতানিয়াহু সরকার। এতে সন্ত্রাসী কর্মকাণ্ডে হামাস আরও উৎসাহিত হবে বলে দাবি তেল আবিবের। সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব। এদিকে এত কিছুর পরেও গাজায় হামলা বন্ধ করেনি দখলদার বাহিনী। উল্টো হামলা জোরদার করেছে ইসরায়েল। এতে আরও দীর্ঘ হচ্ছে হতাহতের তালিকা। এমনকি পশ্চিম তীরেও অভিযান জোরদার করা হয়েছে। আটক করা হয়েছে বহু ফিলিস্তিনিকে। এমন আবহে হোয়াইট হাউসে কাতারি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানিকে আতিথ্য দিলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় দোহায় ইসরায়েলের হামলা ও দুই দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন তারা। সম্প্রতি দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর থেকে যুক্তরাষ্ট্রে কূটনৈতিক তৎপরতায় রয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। আসমা তুলি, নিউজ 24। নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।